আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর অন্যকে মানিয়ে নিতে নিতেই কিন্তু আমাদের গোটা জীবনটা প্রায় শেষ হয়ে যায়। অনেকে বলে যে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না। এই কথাটা যদিও বা আমিও বলি, কিন্তু আমার এটা মনে হয় যে আমাদের মতো মেয়েদেরকে ছাড়া কিন্তু একটা বাড়ি সত্যি অসম্পূর্ণ। আমরা ছাড়া কিন্তু সেই বাড়িতে কোনো প্রাণ পাওয়া যায় না। আমাদের মেয়েদের অতটাই জোর আছে বলে আমার মনে হয়। তো যাই হোক, আরও অনেক কথা বলবো তোমাদের সাথে। তাহলে চলো দিনটা শুরু করা যাক। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ার নতুন পৃথিবী। দেখতেই পাচ্ছ যুদ্ধমগ্ন রান্নাঘর। এই যে যুদ্ধমগ্ন রান্নাঘরটাকে একদম ঠিকঠাক করতে তো বেশ সময় লাগবে। আর ওইদিকে আমার ঘরটা বুঝতেই পারছো কিচেন থেকে কতটা দূর, একদম পাশাপাশি। তো তাতে করে কোনো প্রবলেম হয় না আমার। বাবু যখন প্রথম প্রথম স্কুলে যাওয়া শুরু করেছে, আমি 4টে থেকে 4:30-র সময় উঠে যেতাম। আর রাত্রেবেলা সেই 12টার পরে ঘুমোতে যেতাম। আর তাহলে ঘন্টা মাত্র ঘুমাই বলো রাত্রেবেলা। আর দুপুরবেলা তাই জন্য না আর থাকতে পারি না, মনে হয় বসে বসেই ঘুমিয়ে পড়ি একটুখানি। আমার আবার অনেকক্ষণ ঘুম হয় না, অল্প সময় একটুখানি ঘুমিয়ে নিলেই হয়ে যায়। তো এই ক্লান্ত বোধটা কিন্তু আমার মনে হয় আমার মতো যারা সকালবেলা ঘুম থেকে ওঠে তাদের কিন্তু দুপুরের দিকে একটু ঘুম চলে আসে। তো আমারও একই পরিস্থিতি, কিছু করার নেই। বাবুর বাবা দুজনকে তো ঠিকঠাক করে দুজনের গন্তব্যস্থলে পাঠাতে হবে, তাই না? তাই জন্য তাদের জন্য টিফিন বলো, খাবার বলো, সমস্ত কিছু কিন্তু রেডি করতে হলে এত সকালবেলায় উঠতে হবে। সেটা আমি যে শুধু একাই উঠি তাই নয়, আমার মতো তোমরা যারা ছেলে বা মেয়ে কিংবা হাজব্যান্ড ওরা সকালবেলা বাড়ি থেকে বেরোবে তাদেরকেও কিন্তু এই কাজগুলো করতেই হয়। তাই ওটাই বলছিলাম যে আমার মতো যারা গৃহবধূ আছো, যে যারা শুধুমাত্র ঘরের কাজকর্মই করি আমরা, কিন্তু বাইরে গিয়ে কোনো কাজ করি না, কোনো কিছু আর্ন করে আনি না, তাদের কাছে কিন্তু সব থেকে প্রিয় জায়গাটা কি জানো? আমার তো মনে হয় এই রান্নার জায়গাটা। তাই তা আমাদের গৃহিণীদের কাছে যেহেতু রান্নার জায়গাটা সব থেকে প্রিয়, সেহেতু এই জায়গাটা কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা একান্ত প্রয়োজন, এটা আমার মনে হয়। আর তারপরে তো নিজের বেডরুম আছেই। সমস্ত কিছু যদি প্রত্যেক দিন ছোট্ট ছোট্ট মানে অল্প অল্প করে যদি গুছিয়ে রাখা যায় না, তাহলে কিন্তু কোনো প্রবলেমই, সমস্ত কিছুই অল্প থাকতে থাকতে যদি ওটাকে ঠিক করা হয় তাহলে কিন্তু অতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। সেটা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নই হোক আর শরীরের রোগই হোক না কেন। এই যে মানুষটার কাছে এখন আমি কাজ করছি, এই মানুষটা কিন্তু ওষুধ থেকে শত হাত দূরে থাকতো, কিন্তু এখন 3 বেলা ওষুধ না হলে ওনার চলেই না। মানে আমি এখন গেছি, আমি দেখাচ্ছি না কারণ আমার শ্বশুরমশাইকে অন্যভাবে রাখা হয়, খালি গায়ে রাখা হয়, তাই জন্য কিন্তু আমি ওনাকে দেখাতে পারছি না। তো আমি কথা বলছিলাম যে জানলার পর্দাটা তাহলে নামিয়ে দিয়ে নিচে। তা আমার শ্বশুরমশাই বলছে না এখন থাক, যখন নামাতে হবে তোমাকে আমি নিশ্চয়ই বলবো। তাই জন্য আমি কিন্তু চলে এলাম, চলে এসে আরও কাজ করলাম। এই যে তোমাদেরকে বলেছিলাম যে উনি কেমনভাবে থাকে, তো সেটা কিন্তু একটুখানি দেখিয়ে নিলাম। শুধু যে রান্নাঘরে কাজ করব সেটা নয়, কিন্তু আমাকে কিন্তু এদিক ওদিক সব দিক কিন্তু দেখতে হয়। কারণ কি দেখবে কি, বাড়ির সবাই যখন বাড়ির বাইরে কাজে যায় তখন যে বাড়িতে থাকে তার উপর কিন্তু এক্সট্রা একটা চাপ থাকে যে সমস্ত কিছু ওকে রেডি করে ঠিকঠাক করে রাখতে হবে। আর বাড়ির বাইরে যারা থাকে তারা যদি হুট করে বাড়িতে আসে বলবে এ বাবাই কী কাজ করেছে রে, এটা করেনি সেটা করেনি, কিন্তু যে বাড়িতে থাকে তারও কিন্তু একটু শরীর খারাপ হয় কিংবা করতে সব কাজ এক একদিন করতে ভালোও লাগে না। আর যে বাড়িতে থাকে সে কিন্তু বাড়িতেই থাকে, আর যারা বাড়ির বাইরে থাকে তাও নানান রকম মানুষের সাথে তাদের কথাবার্তা হয়, দেখাশোনা হয়, মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়, তাই না? তো তেমন কোনো পরিস্থিতি আমার বাড়ি থেকে কখনোই বলেনি যে তুমি এটা করনি কেন, ওটা করনি কেন, কিন্তু আমি করে রাখি যাতে আমাকে কেউ কিছু না বলতে পারে। তো যাই হোক, আমি এসেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার শ্বশুরমশাই তো একা একা বসতেও পারে না আর শুতেও পারে না, তাই জন্য কিন্তু আমাকে বললো মামাকে একটুখানি ধরে দাও, আমি একটুখানি শুয়ে পড়ি। তো ওনার পাটাকে তুলে দিতে হয় আর ঘাড়ের এখানটা একটুখানি ধরতে হয়, ধরলে পরে উনি শুয়ে পড়ে। তো তাই জন্য ওনাকে শুইয়ে দিয়ে আমি ওনাদের মানে বিছানাটাকে ভালো করে গুছিয়ে দিয়ে এলাম। তো সমস্ত বিছানাপত্র সবই পড়ে থাকে, কারণ আমার শাশুড়ি মা এখন যায় স্কুলে, তো স্কুলে যাওয়ার আগে অত কিছু করা সম্ভব হয় না। তো ওই যে বললাম যে বাড়িতে থাকবে তার ওপর তো এক্সট্রা একটা চাপ থাকবেই না। আর দেখো এদিকে কিন্তু আমি বাসনগুলোও মেজে নিচ্ছি।
তোমরা হয়তো বোর হচ্ছ যে কী রে বাবা, রান্নাঘরে খুটুর খুটুর করে কাজ করছে তো এখান থেকে যাচ্ছেই না। আরে যাবো কি, আমি তো তোমাদেরকে ওটাই দেখাচ্ছিলাম যে রান্নাঘরটা হয়তো প্রত্যেক দিন প্রত্যেক সময় তোমাদের সামনে আমি একদম পরিপাটিভাবে প্রেজেন্ট করি, কিন্তু ওই পরিপাটি করার আগের মুহূর্ত কিন্তু এমনই থাকে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ওখান পরিষ্কার করতে কিন্তু আমি শুধুমাত্র যে ওখানেই পড়ে আছি তাই নয়, আমাকে কিন্তু চারিদিকে যেতেই হচ্ছিল। আর এই জামাকাপড়গুলো হাতে কেচে দিলেও হতো, কিন্তু আর ইচ্ছা করছে না, তাই জন্য কিন্তু আমাকে যেতে হলো ওয়াশিং মেশিনের দ্বারস্থ হতে হলো, কিচ্ছু করার নেই। আর এইদিকে খুব তাড়াতাড়ি করছি, কেন জানি না, তো তাড়াতাড়ি করছি। তো এই জায়গাটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দেওয়ার পরে মুছেও নেব। জানো তো বন্ধুরা, আমি এখন ঝাড় দিচ্ছি, তাই জন্য আমার একটা কথা মনে পড়লো। আমার মাকে আমি সব সময় দেখতাম, সেটা আমাদের যেহেতু গ্রামে বাড়ি, অনেক বড় একটা উঠোনও আছে। আমি জানি না তোমাদের মধ্যে কে কে আমাদের বাড়িটা দেখেছো, দেখোনি হয়তো কেউ, তো তারা বুঝতে পারবে যে গ্রামের বাড়িতে, আর এখানে যারা যারা দেখছো সবাই যে শহর থেকে দেখছো তাই নয়, গ্রাম থেকেও কেউ কেউ হয়তো আমাকে ভালোবাসা দিচ্ছ। তো তাদেরকে বলি আমাদের গ্রামে কিন্তু উঠোনটা বেশ বড় হয়। তো আমার মাকে আমি সবসময় দেখতাম ঘর ঝাড় দিতে গেলেই কি আর উঠোন ঝাড় দিতে গেলেই কি একটু নিচু হয়ে সব সময় ঝাড় দিতেন। তো ঝাড় দিতে দিতে কিন্তু ওই যে নিচু হয়ে বসে ঝাড় দিলে না ভালো পরিষ্কার হয়। তো ওই জন্যই মনে হয় মা ওটাই করতো, তখন বুঝতাম না, আর তখন খুব রাগ হতো, এই কিরে বাবা মাজাটা তো যাবে, ওইভাবে কেন করেন উনি। আর দেখো পরিস্থিতিও আমার সাথ দেয় না গো, আমি এসেছিলাম ওয়াশিং মেশিন থেকে কাচিয়ে ছাদে মেলে দিতে, যে একটুখানি এখানে রোদের তাপ পড়লেই আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। ও মা, না না না, যা, এটা চলবে না, তোকে তো আর একটু কাজ করতেই হবে। তাই জন্য আমি ফটাফট করে সব আবার তুলে ফেললাম। আকাশবাবু সে তো রাগ করে গেছেন, তাই জন্য এখন বৃষ্টি হয়ে ঝরে পড়বে আমাদের মধ্যে। আকাশবাবু কিন্তু বৃষ্টি হয়ে ঝরে পড়ছে না। তো যাই হোক, বৃষ্টি কাকে বলে এখন বলার কিছু নেই, সবাই জানি আমরা কম বেশি, তাই না? তো এইগুলোকে আবার নিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। আর তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে এই যে যুদ্ধমগ্ন রান্নাঘরটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করে তোমাদের সামনে আমি শেয়ার করলাম। আর চিমনিটাও কিন্তু আজকে পরিষ্কার করে দিয়েছে জেঠু। তো ওটা আর আমি শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি গিয়েছিলাম অন্য একটা কাজে, এসে দেখি অলরেডি হয়ে গেছে, অনেকটা সময় আমি এখান থেকে দূরে ছিলাম। তো এই যে এইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে আজকাল ওই র্যাকটা, এই যে একদম পরে ওই দুপুরের দিকে বাজারে গিয়ে এই যে এইগুলোকে নিয়ে এসেছে। আমার স্নান করা সমস্ত কিছু কমপ্লিট, জানো, কিচ্ছু করার নেই। জামাটাকে আবার চেঞ্জ করলাম, চেঞ্জ করে এগুলোকে নিয়ে বসে পড়লাম, কারণ কেউ এগুলো ধোয়া কিংবা কাটারও জিনিস আছে দাঁড়াও এক্ষুনি শেয়ার করছি তোমাদের সাথে, এগুলো কিচ্ছু করারই নেই। তবে হ্যাঁ, যখন এইগুলো কাটার মানুষ মা যখন বসতে পারতেন তখনও কাটতে আমি দিতাম না, কারণ কি স্কুল করে এসে আমার দ্বারা সম্ভব নয় যে কারোর জন্য কাজ ফেলে রাখা, ওই জন্য উনি স্কুল থেকে আসার আগে আমি সমস্ত কিছু করে রাখার চেষ্টা করতাম। আর এইদিকে দেখো এই যে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম এখানে, কারণ এইগুলোকে সমস্ত কিছু রেডি করে রাখলে আমি সন্ধ্যাবেলার দিকে একবার রান্না করতে পারি। তবে এই মাছগুলো করব না, তখন অন্য আরেক রকমের মাছ এনেছে, ওইগুলো করব, পমফ্রেট মাছ, ওগুলোতে আবার কাটতে হবে। দেখো তো মাছটা কাটতে আমার যত না কষ্ট হচ্ছিল, বাবুর বুঝি দেখে ততটাই কষ্ট হচ্ছিল। বাবু গিয়ে যথারীতি ও দাদু এনেছে, মেজদাদুর সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। মাম্মাম এখন মাছ কাটবে কখন, আর আমাকে খেতে দেবে কখন, আর তোমাদেরকে খেতে দেবে কখন? এত মাছ কেউ আনে? আর যেহেতু ও মাছ খায় না, তাই জন্য মাছ আনাটা ও বিশেষ পছন্দও করে না। তো পমফ্রেট মাছ কাটতে যে খুব বেশি কষ্ট হয় তা নয়, কিন্তু ব্যাপারটা কি বলো তো, সময়ে যদি সব কিছু চলে আসে তাহলে কিন্তু কিছুই আর খারাপ লাগে না। এতে ভেজা জামা পরে আমি কিন্তু এখন এগুলো কাটতে বসেছি। আর মাছগুলোর সংখ্যাও কিন্তু কম ছিল না, অনেক ছিল। তো যাই হোক, অনেক আমি তোমাদের সাথে নালিশই হয়তো করলাম, তো তার সাথে সাথে কিন্তু একদম চলে যাওয়ার সময় চলে এসছে তোমাদের কাছ থেকে আজকের মতো। তো জানি না কে কে আছো এখনও পর্যন্ত আমার এই বকবক শোনার জন্য। যারা যারা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা না আছো এসেছিলে তো তাও ধন্যবাদ। আর নতুন অনেক বন্ধুও আমার সাথে এখন এসেছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের কাছে যদি আমার যেতে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরো বন্ধু, অবশ্যই তোমার সাথে আমি দেখা করব কিংবা থেকে যাব। তাহলে
আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। ভয়েস ওভারটা যেহেতু দিনের বেলা দিচ্ছি, অনেক গাড়ির শব্দ তোমরা পেয়ে যাবে, তো কিছু করার নেই, সব কিছুকে নিয়েই তো আমাদের থাকতে হবে, তাই না? আর সন্ধেবেলায় চলে এসেছিলাম চা করতে। চা করার সাথে সাথে আমি তোমাদের থেকে বিদায় নেব। আর চা যদি তোমাদের খেতে ইচ্ছে হয় অবশ্যই এখান থেকে নিয়ে নিও। তাহলে চলো, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।